হার ভোটের আজকের আয়োজন নিয়ে যমুনা টেলিভিশন আছে এই মুহূর্তে রাজশাহীতে। মোখল আমলে রাজশাহী অঞ্চলটা প্রশাসনিকভাবে অনেক সমাদৃত ছিল, রাজা কিংবা শাসকের আধিপত্য ছিল বলে জানা যায় এই অঞ্চলের নাম হয়েছিল রাজশাহী। তবে বর্তমানে আধুনিক রাজশাহী অনেক বেশি মাত্রায় সুপরিচিত তার পরিচ্ছন্নতার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন পরিচ্ছন্ন নির্বাচন দেখতে চান এখানকার নারীরা, তারই খবর জানতে হার ভোটের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। কথা বলবো রাজশাহী অঞ্চলের নারী ভোটারদের সঙ্গে। আসসালামু আলাইকুম। শুরুতে জানতে চাইবো কেমন আছেন আপনারা? শুকর আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের রাজশাহীতে এসে আমারও খুব ভালো লাগছে, কারণ এত পরিচ্ছন্ন একটা নগরী এবং এখানকার মানুষের যে অভ্যেসের জায়গাটা, ইকোসিস্টেমের জায়গাটা অবশ্যই প্রশংসা করার মতো। ম্যাম, একটু আপনাকে দিয়ে আমি আসলে কথাটা শুরু করতে চাই। আপনি অনেক নির্বাচন দেখেছেন এখন পর্যন্ত। বর্তমান সময়ে একটা ব্যাপারে কথা বলা হয় যে মব ভায়োলেন্স নিয়ে অনেক বড় একটা সমস্যার জায়গা। অনেকে এই কথাটা বলেন যে সেটা একটা মব সন্ত্রাসে পরিণত হয়েছে। অনেকের মতে বাংলাদেশের শিক্ষানীতি, কোনো স্পেসিফিক শিক্ষানীতি নেই দেখে মব ভায়োলেন্সটা হয় অনেক বেশি মাত্রায়। অনেকে এমনটা মনে করছেন, অনেকে আবার মনে করছেন যে গণতান্ত্রিক সরকার আসলে মব ভায়োলেন্স কমে যাবে। সামগ্রিকভাবে আপনার একটা অবজারভেশন জানতে চাই এই ব্যাপারটাতে। যা দেখতে চাচ্ছিলাম আস্তে আস্তে সেটা যেন বিলীন হয়ে যাচ্ছে, কোথায় যেন হারিয়ে যাচ্ছে। দেশ পরিষ্কার, রাস্তাঘাট পরিষ্কার, কিন্তু আমরা তো পরিষ্কার না। আমরা যদি পরিষ্কার না হই তাহলে রাস্তা ঝাড়ু দিয়ে কোনো লাভ আছে কি? বাইরের লোকের কাছে নিজেকে সুস্থতা প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করা। তো এখন কাকে ভোট দিব? আমি তো শিক্ষাবিদ ছিলাম, আমার যারা ভোটে দাঁড়িয়েছে সবাই আমার ছাত্র। মুশকিলের কথা হয়েছে কি, তাদের কোয়ালিটি আমি চুলচেরা বিচার করতে পারি না। কারণ একজন দিনের পর দিন এমপি হতেই থাকছে, আর একজন মেয়র হয়েও জায়গা পাচ্ছে না, তার কোয়ালিটিও সমান। তাহলে আমি কাকে ভোট দিব এখনও চিন্তা করিনি। চিন্তা করব কখন, যখন ভোট দিতে যাব। ভোট দিতে আদৌ যাব কিনা সেটাও একটি চিন্তার বিষয়। যদি পরিবহনের ব্যবস্থা না থাকে আমি ভোট দিব না, কারণ আমার হেঁটে সেই ভোটের কেন্দ্রে যাওয়ার মতো ক্ষমতা, আমার ফিটনেস নাই। তাহলে এটা কে লক্ষ্য করবে? রাজনৈতিক নেতারা যারা ভোটে দাঁড়িয়েছে তারা কি করবে? তারা কোনো দিন পরিবহনের ব্যবস্থা করেনি, এবারও করবে কিনা জানি না, হয়তো করবে না। তো এখন যে আসবেন ভোটে, আসুক, মহান আল্লাহ তাআলা যাকে ঠিক করে রেখেছেন তিনি আসবেন। তিনি এসে যেন প্রথমে চিন্তা করেন নাগরিকদের কথা। সাধারণ নাগরিক, বড় নাগরিক তো আছেই, তারা নিজেরা সুস্থ বেছে নিতে পারবেন, কিন্তু সাধারণ নাগরিক যারা কিছু করতে পারছে না, যারা শুধু হাত বাড়িয়ে আছে, যেমন বয়স্ক ভাতা পায়, তারা 3 মাসে ভাতাটা আসে, 3 মাসের তাও 10 দিন চলে যায়। তাহলে এই 200 টাকা করে বা 300 টাকা করে, এই টাকাটা 200 টাকা নিয়ে 3 দুগুণে 600 টাকা মাসে, বছর 3 মাসে। তাহলে সে কখন তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনবে? এটা তার হাতের মশলা, এটা দিয়ে সে জীবিকা নির্বাহ করে। তাহলে এখানেও আমাদের খেয়াল করতে হবে। এখন ভোটের ব্যাপারে কি হবে জানি না, হয়তো যাব বা যাব না জানি না, এবং ভোট কাকে দিব তাও জানি না। যদি পরিবহনের ব্যবস্থা ঠিক মতো না থাকে আমি যাব না ভোট দিতে। ম্যাডাম, এই জায়গাটা আপনার কাছ থেকে আমি ফিরবো খানিকক্ষণ পরে। ম্যাম, একটু আপনার কাছে আসতে চাই। আপনি তো শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরাই মেধা গঠন করছে। আমার একটা খুব স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে এখনকার তরুণ প্রজন্মের যারা আছে বা আপনার স্টুডেন্ট যারা আছে, তাদের মধ্যে বেশিরভাগই তাদের ভবিষ্যৎটা দেখতে পায় পাসপোর্টে। এটা কি দিন শেষে আমাদের রাষ্ট্রের ব্যর্থতা? হ্যাঁ, অনেকটা সেরকমই। আসলে দেশে যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকতো, চাকরির ক্ষেত্রটা থাকতো, তাহলে হয়তো বা এই জিনিসটা হতো না। তারা দেশে ন্যূনতম পড়ালেখাটা করে উন্নত ভবিষ্যতের জন্য বা একটু বেশি উপার্জন করার জন্য বাইরে যাওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা অনেকটা আমাদের ব্যর্থতা, আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা, শিক্ষকদেরও ব্যর্থতা। আমরা ওদের মূল্যবোধের উন্নয়ন করতে পারি নাই, নৈতিকতা হয়তো শেখাতে পারি নাই। সে কারণে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কিছু করব, তার চেয়ে প্রবণতা যে ব্যক্তিগতভাবে উন্নতি করার জন্য বাইরে যেতে চায়। যদিও তারা দেশে রেমিটেন্স পাঠায়, দেশের জন্য সেটা মানে পজিটিভ কিছু, কিন্তু তারপরেও দেশের থেকেও দেশের উপকার করা যায়।
এই মানসিকতাটা তৈরি হলেই মনে হয় ভালো হতো। পরীক্ষার হলে যখন কোনো স্টুডেন্ট নকল করে, সেই নকলটা ধরার পর আপনারা তাদেরকে এক্সপেল করেন, সেই উপায়টা আছে। নির্বাচনে যখন নকল হয় সেটা কি বলার কোনো উপায় থাকে কিনা, এক্সপেল তো দূরের কথা, বলার উপায় থাকে কিনা, আর সেই জায়গা থেকে আসলে কেমন প্রত্যাশা করছেন পরবর্তী সময়গুলোতে বা আসন্ন নির্বাচনে? সুন্দর প্রশ্ন করেছেন। বলার উপায় থাকছে কোথায়? আমরা শুধু সাফারার হচ্ছি। হয়তো এইরকম যদি নকল হয়ে থাকে আমরা মিডিয়ার সামনে হয়তো বা বলতে পারি, এখন মিডিয়ার অনেক প্রসার হয়েছে, হয়তো মিডিয়ার সামনে আমার দুঃখের কথাটা বলতে পারি যে এরকম হয়েছে। আর তা না হলে আমার নিজে সরে আসা ছাড়া তো কোনো উপায় নেই। যে আমার কাছে মনে হলো যে এটা নিরপেক্ষ হলো না, নকল হলো, আমি জাস্ট কুইট করলাম, আমি চলে আসলাম। কিন্তু সেটা সচেতন নাগরিক হিসেবে আমার করাটা ভুল। তো মিডিয়ার মাধ্যমে আমরা একটুখানি বলতে পারি যে আমার এটা পছন্দ হয়নি, এটা সংশোধন হওয়া প্রয়োজন বা তাদের কোনো পরিবর্তন প্রয়োজন। এই থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার কাছে আবারও ফিরতে চাই। আপা, আপনার কাছে একটু জানতে চাইবো, পত্রপত্রিকা কিংবা গণমাধ্যমে একটা সংবাদ প্রায়ই দেখতে পাই যে নারীদের নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে, আবার নারীদের পার্টিসিপেশন নিয়ে অনেক কথাবার্তা হয়, যে ক্যাবিনেটে নারীদের পার্টিসিপেশনের জায়গাটা, রাজনীতিতে পার্টিসিপেশনের জায়গাটা, কিংবা যে কোনো জায়গায় বলা হয় নারীরা পিছিয়ে আছে। বাংলাদেশে দুইজন নারী প্রধানমন্ত্রী ছিলেন, সময় পেয়েছেন তারাও অনেক। এরপরও যখন এই কথা শুনতে হয় যে নারীদের পার্টিসিপেশন পাওয়া যায় না, নারীদের নিরাপত্তা নিয়ে প্রসঙ্গ, এটা কি দিন শেষে রাষ্ট্রের ব্যর্থতা? নারীদের যেই পরিমাণ অংশগ্রহণ করা উচিত আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি করা হয়। যেই দেশের প্রধানমন্ত্রী নারী, সেখানে আমাদের গর্ববোধ করা উচিত। এবং আমরা নারীরা কতভাবে মানে সুবিধা পাই। যেমন দেখেন, বিগত আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে নারী শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। নারীদেরকে অষ্টম শ্রেণী পর্যন্ত ফ্রি পড়ানো হয়েছিল এবং নারীদেরকে মানে শিক্ষিত করার জন্য, বাচ্চাদেরকে শিক্ষিত করার জন্য লেখাপড়ার বিনিময়ে মানে খাদ্য দেওয়া হয়েছিল, শিক্ষিত পরিবারের জন্য, শিক্ষিত সমাজের জন্য। তো নারীরা কিন্তু অনেক শক্তিশালী, অনেক। আপনি যুগে যুগে দেখেন নারীরা যুদ্ধ করে এসছে, নারীরা নারী নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালনা করে এসছে। নিজের মনের দিক থেকে, নিজের অধিকারের দিক থেকে নিজেকে তৈরি করতে হবে। নিজেকে যখন বারবার বলবে যে আমি দুর্বল, আমি কিছু পারি না, এটা তাদের ভুল ধারণা। আমার কাছে মনে হয় যে আপনার এই কথাটার যে সারমর্মটা, এই সারমর্মটা অনেকটাই মানসিক একটা প্রশান্তি দেওয়ার মতো নারীদের জন্য, বিশেষ করে মোটিভেশনের জায়গা থেকে উনি কথাগুলো বলেছেন যে একজন নারী হয়তোবা যদি নিজেকে ছোট মনে করে তাহলে ছোটই থাকবে, কিন্তু নিজে যদি সত্যিকারের অর্থে বেরিয়ে আসতে চায় সেই শৃঙ্খলের জায়গা থেকে, তাহলে সেই জায়গাটাতে তার পক্ষে অনেক কিছু করা সম্ভব। আপা, আপনি তো মাঠ পর্যায়ের অনেক মানুষের সঙ্গে কাজ করেন। আমার একদম স্পেসিফিক একটা প্রশ্নের জায়গা, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহার আর মাঠ পর্যায়ের ক্রাইসিস, দুইটার মধ্যে আপনি ফারাক কতখানি দেখেন আসলে আমাদের প্রেক্ষাপটে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা মাঠ পর্যায়ে যখন কাজ করতে যাই, তো ইশতেহারে কিন্তু অনেক ধরনের কথা বলা থাকে, যেটা হচ্ছে মানুষকে কি বলবো যে অনেকটা রং চং দিয়ে কথা বলা, যে আমরা এটা করব ওটা করব। কিন্তু যখন আমরা মাঠ পর্যায়ে যাই তখন দেখি যে প্রেক্ষাপটটা পুরোটাই ভিন্ন। যেমন আমি একটু যদি বলার চেষ্টা করি যে আমরা ভোটার এডুকেশন নিয়ে বর্তমানে কাজ করছি। ভোটার এডুকেশনে এটা হচ্ছে আমরা চেষ্টা করছি অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা, বা যেখানে সমস্ত শ্রেণী পেশার মানুষ যারা বাংলাদেশের ভোটার তারা ভোটে অংশগ্রহণ করবেন, এই বিষয়টা নিয়ে আমরা মূলত কাজ করছি। তো যখন আমরা তাদেরকে বিভিন্ন পর্যায়ে, যেমন উঠান বৈঠক বা বিভিন্ন ভাবে তাদেরকে যখন আমরা বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের ভোটই খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের একটা ভোটের অনেক মূল্য, প্রতিটা ভোট গ্রহণযোগ্য এবং হচ্ছে গণনাযোগ্য, আমরা কাউকে পিছনে ফেলে আসলে নির্বাচনে করতে চাই না বা নির্বাচন হতে পারে না। তো এই বিষয়গুলো যখন তাদেরকে বলা হচ্ছে, তো তখন অনেক সময় আমাদের কাছে এই ধরনের প্রশ্ন আসে যে আমি কেন ভোট দিব, ভোট দিয়ে আসলে আমার লাভটা কী, বা আমি একটা ভোট না দিলে কি হবে। এই ধরনের কিন্তু নানা ধরনের প্রশ্ন তারা আসলে করেন, কারণ বিগত অনেক বছর ধরেই আমরা এগুলো দেখছি যে সাধারণ মানুষের প্রত্যাশা যারা আসলে প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়ে যান, তারা আসলে সঠিকভাবে পূরণ করতে পারেন না, বিধায় কিন্তু মানুষের ভিতরে এই অনাস্থার জায়গাটা তৈরি হয়েছে। তো ইশতেহারের ভিতর এবং মাঠ পর্যায়ের যে প্রেক্ষাপট, সেটা সম্পূর্ণ ভিন্ন
যে আমার মনে হয় প্রতিনিধিদের এই জায়গাগুলা মানে সামঞ্জস্য রেখে কাজ করা উচিত, যে আমি ইস্তেহারে যে কথাটা বলেছি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি তা যেন সাধারণ মানুষের কল্যাণের জন্যই হয় এবং সেটা যেন বাস্তবায়ন। অসংখ্য ধন্যবাদ আপনার থটের জন্য এবং আপনারা যে কাজটা ফিল্ড লেভেলে করছেন তার জন্য। একটু আপনার কাছে আসতে চাই, আপনার পরিবারে এই মুহূর্তে কে কে আছে? ধন্যবাদ। আমার পরিবারে আমি, আমার মেয়ে। আচ্ছা, এইটা যদি একটু জিজ্ঞেস করি যে এই রাজশাহী অঞ্চলে আপনার মতো মানুষ যারা আছেন, যারা সংগ্রাম করছেন এই জায়গাটাতে, তাদের সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গাটা কোথায়? একজন সিঙ্গেল মা, একজন তার জন্যে খুবই কষ্টদায়ক এইটা। মানে একাকী, মানে বাচ্চাটাকে নিয়ে সে কোথায় যাবে, কি করবে, মানে প্রাথমিক পর্যায়ে তার এইটা শুরু হয় একটা সংগ্রাম। তারপরে একটা অর্থনৈতিক একটা ব্যাপার থাকে, এটা তো সবারই থাকে না, জি। অনেকেরই থাকে না, জি। অনেকের থাকে, তখন হয়তো সেই মানুষটার অভাবটা হয়। আর অনেকের আবার সেই মানুষটার এক অভাব প্লাস তার অর্থের অভাব, দুটো নিয়ে তখন তার বাচ্চাটাকে নিয়ে যে কী পরিমাণে একটা স্ট্রাগল করতে হয়, যেটা আসলে মানে মানে বলে শেষ করা যাবে না একটা স্ট্রাগলটা। যেমন আমি আমারটাই বলি, আমার মতো আরও অনেক আছে, অনেকেই আছে আমাদের, মানে সাথী আছে অনেকেই আমাদের কাছেরই একদম। তো তাদেরও দেখেছি আমি, একই সমস্যা হয় অনেকের, যে বাচ্চাটাকে নিয়ে একা একাই সবই, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে, মানে সাথে পাচ্ছে যে কাউকে মানে চাইবো, বলবো, হয়তো এটা বলতেও আমাদের মানে লাগে যে না, কি বলবো, কেমনে বলবো, কিভাবে বলবো, এটা কি বলা যায়? এটা তো বলা যায় না। এটা কি হয়, এটা কি করা যায় না। নিজেকেই দৌড়াতে হয়, নিজেকেই ছুটতে হয়, নিজেকেই সব একাকিত্ব করতে হয়। আপনি যখন নিজের জীবনের জন্য নিজে ছুটছেন, নিজে দৌড়াচ্ছেন, প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে, আপনি ভোট কেন দিবেন তাইলে? আপনি তো আপনার নিজের জীবন নিয়ে ব্যস্ত, আপনি ভোট কেন দিবেন? আসলে আপনার কাছে কি মনে হয় যে আপনি কেন ভোট দিতে চান? এই যে আমরা সিঙ্গেল মাদার যারা আছি, আমাদের জন্য যে যারা মানে ভোটে জয়ী হবে, যারা হবে, যে একটা বাইরের দেশে যেমন শুনি যে অনেক কিছু আছে সিঙ্গেল মাদারদের জন্য, আমাদের দেশে একটা কোনো সুবিধাও নেই। সিঙ্গেল মাদারদের জন্য একটা ভাতা, একটা মানে যে কোনো কিছু একটা মানে এরকম হলে দেখা যাচ্ছে অনেক মায়ের জন্য অনেক সুবিধা হয়, অনেক সুবিধা পেয়ে যায় অনেক মা এটা নিয়ে, যেটা আমাদের দেশে নাই, হয়তো আদৌ হবেই কি না। আবার আমাদের দেশের যে মানে ছিল আর কি, মানে রাষ্ট্রের কথা বলতে গেলে হচ্ছে যে প্রধানমন্ত্রী ছিল মহিলা, প্লাস বিরোধী নেত্রীও ছিল মহিলা, কিন্তু তারপরে কিন্তু এসব জিনিসগুলো সংস্কার হয়নি আমাদের। আমরা কিন্তু কোনো সিঙ্গেল মাদারই মানে কোনোভাবে কোনো কিছুই থেকে কোনো দিক দিয়ে আমরা এরকম হেল্পগুলো পাইনি। এই প্রসঙ্গগুলো কেন ওঠানো, তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে এই যে মাইক্রো লেভেলের যে ক্রাইসিসগুলো, সেই মাইক্রো লেভেলের ক্রাইসিসগুলো কখনো কখনো এত ভয়াবহ হয়ে যায় যে আসলে দিন শেষে তারা নির্বাচন নিয়ে চিন্তা করবেন, দেশ নিয়ে চিন্তা করবেন, সেই প্রেক্ষাপটগুলো আসে না। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, যমুনা টেলিভিশনের মাধ্যমে আমরা এই কণ্ঠস্বরগুলো আপনাদের পর্যন্ত পৌঁছাতে চাই যে কোন কোন জায়গায় মাইক্রো লেভেলের সমস্যাগুলো আছে। একটু ওই পাশটাতে আসতে চাই, আপনার সঙ্গে কথা বলতে চাই। একটা কথা অনেকেই বলেন যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি কথা বলে, তারা নিরাপত্তা নিয়ে অনেক কথা বলেন। আপনার কাছে কি মনে হয় রাজশাহী অঞ্চলে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের নিরাপত্তার জায়গাটা কেমন আছে এই মুহূর্তে? নিরাপত্তার জায়গাটা আসলে খুবই অনিশ্চিত। সেই জায়গা থেকে যদি একজন মেয়ে বা নারী হিসেবে চিন্তা করি তাহলে তো আরও অনেক অনেক কঠিন হয়ে পড়ে। কারণ বিভিন্ন জায়গায় আসলে নারীদের যেরকম অবস্থা দেখা যায়, যে কোনো জায়গায় রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে ধরি বা স্কুল কলেজে যাই, সব জায়গায় আসলে নারী হিসেবে নিরাপত্তার জায়গাটা একদম সম্পূর্ণ অনিশ্চিত। আর আমি একজন আদিবাসী নারী, আর আদিবাসী জায়গাটা তো আরও কঠিন, যেখানে আসলে বাঙালি নারীদেরই কোনো মানে জায়গা নেই বলতে এরকম যে আদিবাসী হিসেবে কিন্তু এখনও পর্যন্ত সরকার আমাদের স্বীকৃতি দেয়নি। সেই জায়গাটা আরও কঠিন হয়ে পড়ে যে যেখানে আমি পরিচয় দেই যে আমি আদিবাসী, অনেকে আবার মনে করেন যে অনেক হেয় চোখে তাকান, অনেকে আবার চিনতেই পারেন না যে আসলে আদিবাসী জিনিসটা কি। তো সেই জায়গা থেকে দেখতে গেলে বলতে হয় যে আসলে নারী হিসেবে সবসময় আমরা আশঙ্কায় থাকি, কিন্তু এই জায়গাটা আসলে মানে এই জায়গাটা আসলে দেখতে চাই যে শুধুমাত্র নারী না, শুধুমাত্র আদিবাসী না, নারী হিসেবে আসলে যেন আমরা সবসময় গর্বে বা
একটু প্রবৃদ্ধির দিকে আপনারা হ্যাঁ, এগিয়ে একটু যেতে একটু পারেন। স্বস্তি নিয়ে আর কি বাঁচতে পারি। আচ্ছা, আপনার ভোট যদি, আপনি যে ভোটটা দেবেন, আপনার ভোট যদি কথা বলতে পারতো তাহলে কি বলতো আসলে? আমার ভোট যদি কথা বলতে পারতো, আসলে আমার ভোট বলতো যে এমন একজন মানুষকে চাই যে আসলে শুধু চারিদিকে তাকালে যেন শান্তি ফিরে আসে, শান্তি যেন দেখতে পাই, এরকম একটা ভোট আসলে আমার ভোট কথা বলতো। চারিদিকে তাকালে যাতে শান্তি দেখতে পান এমন প্রত্যাশা করছেন। আপা, একটু আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আপনাদের মতো মানুষ যারা আছেন, যারা খুব স্ট্রাগল করে আমাদের সমাজে টিকে আছেন, কাজ করছেন, আপনার কাছে কি মনে হয় যে আপনাদের জন্য কোন সুবিধার কথাটা শুধুমাত্র এই কাগজের মধ্যেই আছে কিন্তু বাস্তবের অর্থে নাই? মানে জীবন পরিচালনা করতে গেলে কোনটা উপলব্ধি করেন? আমরা হচ্ছে অনেক কিছুই মানে সুবিধা বলছে যে এটা সুবিধা আছে, এটা প্রথম কথা হলো যে কার্ডের কথা বলি, যেটা হচ্ছে আমরা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকি। তো এই প্রতিবন্ধী ভাতা হচ্ছে আমরা পাচ্ছি, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নির্ধারিত করেছে সরকার, সেটাই আমরা পাচ্ছি। তো সেটা আমার কাছে মনে হয় অল্প পরিমাণে পাচ্ছে। আর দ্বিতীয়ত হলো কি যে কার্ড আমাকে প্রতিবন্ধী ভাতা দিচ্ছে, কিন্তু আমার কাছে কিন্তু এখন পর্যন্ত প্রতিবন্ধী কার্ড নাই। কেন কার্ড নাই? আমার কিন্তু প্রতিবন্ধী হওয়া 8 বছর হয়ে গেছে। আমি আগে সুস্থ মানুষ ছিলাম, এখন প্রতিবন্ধী হয়ে গেছি। তো 8 বছরে কেন আমার প্রতিবন্ধী কার্ড আমার হাতে পেলাম না? আমি তো হচ্ছে ইউনিয়ন পরিষদে যাচ্ছি, আমি উপজেলায় যাচ্ছি, তো আমি কেন আমার হাতে এখনও কার্ড পাচ্ছি না? কিন্তু কাগজ কলমে এটাতে লেখা আছে যে হচ্ছে আমি প্রতিবন্ধী ভাতা পাচ্ছি, আমার কাছে কার্ড আছে, আমার কাছে কিন্তু কার্ড পৌঁছাচ্ছে না। আমি এখন হচ্ছে একটা ব্যবসা করি, আমার হচ্ছে কাপড়ের ব্যবসা আছে। তো এখন কাপড় ব্যবসা করতে গেলে আমার হচ্ছে বাইরে যাওয়ার প্রয়োজন আছে। তো এখন বাইরে যাব, তো আমাকে জিনিসপত্র আনতে গেলে অনেক দূরে যেতে হবে। তো বাসে কিন্তু আমি উঠতে পারি না। কেন পারবো না? যে এটা যদি সরকারিভাবে একটা বাস করে আমাদের জন্য, যে রেলিং সিস্টেম, যেটা হচ্ছে একমাত্র সিআরপিতে আছে, তো এইরকম বাসটা যদি আমাদের জন্য হচ্ছে নিয়োগ করা হয়, আমরা ভাড়া দিয়ে যাব, কিন্তু হচ্ছে এরকম যদি একটা পরিবেশ তৈরি করে দেয় সরকার থেকে, তাহলে আমাদের হচ্ছে চলার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। কারণ আমরা চাই না যে রাস্তায় বসে থেকে ভিক্ষা করতে, আমরা চাই নিজের কর্ম করে নিজে হচ্ছে খেতে চাই। কিন্তু এইটার জন্য হচ্ছে সরকারকে অনুমোদন দিতে হবে, আর আমাদেরকে এই পরিবেশটা সৃষ্টি করে দিতে হবে। কারণ এরকম পরিবেশ যদি তৈরি করে না দেয়, তাহলে ওই যে রাস্তায় হাত পেতে ভিক্ষে করা ছাড়া আমাদের কিন্তু কোনো উপায় থাকবে না। আমার কাছে মনে হয় যে অনেকে ভোটটাকে কণ্ঠস্বর বলে, আপনার ক্ষেত্রে আমি বলবো আপনার ভোটটা হতে পারে আপনার শক্তি, যে শক্তির মাধ্যমে আপনি কিন্তু অনেক সিস্টেমকেও চ্যালেঞ্জ করে ফেলেছেন অলরেডি। আবার একটু আপনার কাছে জানতে চাই, আপনি কেন ভোট দিতে চান? আমি ভোটটা দিতে চাই যে দেশে একটা সরকারের দরকার আছে। তো সরকারের দরকারের জন্য আমরা বলতে পারি যে সরকারটা আমাদের নাই এখন বর্তমানে, এমন একটা সরকার আসুক যে আমাদের পাশে যেন সবসময় সে দাঁড়ায়, যে গরিবের পাশে যেন আমাদের দাঁড়ায়, যে আমাদের একটা যেখানে যাই না কোনো কিছু গুরুত্ব দেয় না, কোনো প্রার্থনা দেয় না আমাদেরকে। কেন আমরা গরিব, অনেক বড় লোকদের সহযোগিতা করে, কিন্তু বড় লোকের লোক আছে, সব আছে, মধ্যে টাকা আছে, পয়সা আছে, আমাদের সে সামর্থ্যটা নাই। কেন আমরা যেখানে যাই না কেন আমাদেরকে কোনো দিনই গুরুত্ব করে না। কিছুদিন আগে আমার বাচ্চা, 18 বছর বাচ্চা আমার, কিন্তু প্রতিবন্ধী আমার মেয়েটাও, এই 18 বছর বয়সে এতদিন আগে আমার প্রতিবন্ধী কার্ডটা হয়েছে। কেন আমাকে কার্ডটা করে দেয়নি? খালি দিয়েছি, অনেকবার কাগজ জমা দিয়েছি, কিন্তু আমার কাগজ তুলিনি, কিছুদিন তুলিনি, আমি বিএমপি ছিলাম দেখে তাই। আমি যদি একটু জিজ্ঞেস করি আপনারা, আপনি যখন ভোটটা দিবেন, আপনি ভোট দেওয়ার সময় আসলে কোন জিনিস মাথায় রাখেন? আপনি তো একটা রাজনৈতিক দলের নাম বললেন, কিন্তু আমি যদি আপনার জিজ্ঞেস করি ভোট দেওয়ার সময় কি আপনি ওই মার্কাতে ভোট দিবেন, নাকি আসলে কোন মানুষটা ভালো সেই মানুষটারে ভোট যে দিবেন? মানুষটা যোগ্য হিসাবে আমি যাকে দেখব তাকেই আমি ভোটটা দিব, যে আমার পাশে দাঁড়াবে তাকেই আমি ভোটটা দিব। আমি সেটা আগে থেকে বুঝে রাখবো যে আমি এই লোকটাকে ভোটটা দিলে পারে তাকে আমি পাশে পাবো, এই জন্য আমি তাকেই ভোটটা দিব। সে যদি আপনার পছন্দের দলের না হয়, না অন্য হলে মার্কার নাই, হয়? অন্য মার্কা হলে আমার ভাগ্যই খারাপ, তার হয়তো তার ভাগ্যই খারাপ, কিন্তু জীবন তার একটাই না, আবারও তো ঘুরে আসতে পারে, ঘুরে তো আবারও সে আসবে। আর এই যে এখন ভোটের জন্য কতজন এসে বলছে যেটা করে দেবে, আমাদের রাস্তা নাই, রেলের নাই, পানি নাই, আমরা অনেক কষ্টেই থাকি, রেলের বস্তিতে থাকি, আমরা অনেক কষ্ট থাকি। এখন এসে সবাই বলছে হ্যাঁ সব করে দেবো, ভোটটা আমাকে দিও, সব করে দেবো, ভোটটা আমাকে দিও। এরকম কতবারই তো দিয়ে এসছি ভোট, কিন্তু কেউ করে না, পরে ফিরে কেউ তাকায় না, তার পাশে দাঁড়ানোই যায় না।
তা তার পাশে যেন দাঁড়াতে না পারে, এর জন্য আমরা এবার থেকে ঠিক করেছি যে ভোট একটা লোককেই দিব, যাকে যে যোগ্য ভোট প্রাপ্ত আর যে সরকার যেন ভালো কাজ করবে, যে আমাদের পাশে এসে দাঁড়াবে, যে আমাদের কথা শুনবে, সহযোগিতা করবে, তাদেরকে আমরা ভোটটা দিব। মাইক্রো লেভেলে আমরা অনেক সমস্যার কথা শুনছি রাজশাহী অঞ্চল থেকে, তবে তারপরও প্রত্যেকে একটা গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা করছেন। আপনাদের সবার কাছে আমি আবারও ফিরতে চাই, এবং যেটা আমরা অনুষ্ঠান শুরুর আগে আপনাদেরকে বলেছিলাম অফ এয়ারে, যে আপনাদের প্রত্যেককে একটা ক্ষমতার চেয়ার দিতে চাই, দেখতে চাই আপনারা এই অঞ্চলের জন্য কি করতে চান। তবে তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। দর্শক, হার ভোটের আয়োজনে যমুনা টেলিভিশন আছে এই মুহূর্তে রাজশাহীতে, কথা বলতে চাই এখানকার নারী ভোটারদের সঙ্গে। তবে তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। হার ভোটের আজকের আয়োজন নিয়ে যমুনা টেলিভিশন আছে রাজশাহীতে। আমরা কথা বলছিলাম এখানকার নারী ভোটারদের সঙ্গে, জানার চেষ্টা করছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। তবে এই পর্যায়টা একটু ট্রিকি। এখানে আমরা তাদেরকে প্রত্যেককে একটা ক্ষমতার আসনে আসীন করাতে চাই এবং জানতে চাইব, যদি তারা এই অঞ্চলের পলিসি মেকিংয়ের চেয়ারটা পেতেন তাহলে কোন 3টা পরিবর্তন শুরুতে করতে চাইতেন। ম্যাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যদি পলিসি মেকিংয়ের কোনো চেয়ার পেতেন এই অঞ্চলের জন্য, কোন 3টা পরিবর্তন করতে চাইতেন? আচ্ছা, ধরে নিলাম চেয়ার পেয়েছি। তা আমি চেয়ার পেয়ে প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকর গুজার করব যে আমাকে একটা চেয়ার দেওয়া হয়েছে, আর হালাল রুজি অর্জন করতে চেষ্টা করব, আর ওয়াদা পূরণ করতে চেষ্টা করব। যে ওয়াদাগুলো দিয়ে আমি মানুষের ভোটগুলো অর্জন করেছি, টাকাও খরচ করেছি, সেটা আমার নিজের মধ্যে। এর আগেও তো অনেক ভোট দিয়েছি, তা এখন তাদের কার্যক্রম দেখেছি, তাদের রূপের কোনো পরিবর্তন হয়নি, তো সেটা নিয়ে শঙ্কা নাই। আমি তো জানি কী হতে পারে, আমার খুব ভালো জ্ঞান আছে। অতএব যেতে হয়, যেতে হবে, কোনো আনন্দ পায় না। আনন্দ পায় কারা? সাধারণ মানুষরা। কিছু হবে, কিছু হবে, কিছু হবে, সেই কিছুর জন্য তারা অপেক্ষা করছে। আল্লাহ যেন তাদের সেই কিছুর পূর্ণতা দেয়, তাদের মনের ইচ্ছা যেন পূর্ণ করে। মহান আল্লাহ তাআলা এই দেশের উপরে সার্বিক সুস্থতা দিক। যারা ভোটে জয়লাভ করবে তারা যেন মানুষের জন্য কল্যাণকর কিছু করতে সচেষ্ট হন এবং করেন। রাজনৈতিক নেতারা যেন তাদের ওয়াদা পূরণ করতে ব্যর্থ না হন। সবাইকে ধন্যবাদ। মুরব্বীরা বোধ হয় এমনই হয়, প্রথমে কিছুটা হতাশার গল্প বললো, শেষে কিন্তু দেশবাসীর জন্য দোয়া তিনি করে দিয়েছেন। ঠিকই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে যদি একটা ক্ষমতার চেয়ারে বা পলিসি মেকিংয়ের চেয়ারে বসিয়ে দেওয়া হয়, আপনি কোন 3টা পরিবর্তন এই অঞ্চলের জন্য প্রথম করতে চান? পরিবর্তন তো অনেক কিছুই করতে চাই, যেহেতু আমাকে 3টা সুযোগ দেওয়া হয়েছে। তাহলে আমার কাছে প্রথম প্রাধান্য পাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে চাই, যেন আমরা নিরাপদে চলাফেরা করতে পারি, বাসা থেকে বের হয়ে সুস্থ নিরাপদে মানে আবার বাড়িতে পৌঁছাতে পারি, এটা একটু নিশ্চয়তা। আর দ্বিতীয়ত দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষের যে হাহাকার, আসলে বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে চায় তারা, কিন্তু একটা শূন্য ব্যাগ নিয়েই অনেককে ফেরত আসতে হয়। এই অবস্থাটা যেন না হয়, আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে, বাজার ব্যবস্থাটা একটু স্থিতিশীল করতে চায়। আর 3 নম্বর বলতে চাই, কর্মসংস্থান তৈরি করতে চাই। বিশেষত রাজশাহীতে কর্মসংস্থানের খুবই প্রয়োজন। আর নারী হিসেবে বলতে চাই, নারীদের জন্য আরেকটু বেশি কর্মসংস্থান তৈরি করতে চাই। এই কর্মসংস্থানের জায়গাটা নিয়ে আপনি জোর দিয়েছেন সবচাইতে বেশি। আপা, আপনাকে যদি সত্যিকারের অর্থে পলিসি মেকিংয়ের চেয়ার দেওয়া হয় আগামীকালকে, আপনি এই অঞ্চলের জন্য, আপা মাইক্রোফোনটা, আপনি এই অঞ্চলের জন্য কোন 3টা পরিবর্তন শুরুতে করতে চান? আমি যদি প্রধানমন্ত্রী হই, সর্বপ্রথম শিক্ষার পাশাপাশি ছেলে মেয়েদেরকে এমনভাবে কর্মদক্ষ করে, ট্যালেন্ট করে তৈরি করব যেন নিজে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। যে কোনো কাজে দুর্নীতি দমন করতে হবে, দেশ থেকে নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে। নারীরা সবসময় ক্ষমতাবান, তাদেরকে ক্ষমতাদক্ষ আরও বাড়িয়ে তোলার জন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। নারীদের ক্ষমতায়ন বাড়ানোর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করতে চাইতেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি 3টা পরিবর্তনের কথা বলেছেন। আপনাকে যদি পলিসি মেকিংয়ের চেয়ারে বসিয়ে দেওয়া হয়, আপনি এই অঞ্চলের জন্য কি করতে চাইবেন?
রাজশাহীতে সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে কর্মসংস্থানের খুব অভাব। কারণ এখানে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পাশ করে বের হন, যাদের কর্মসংস্থানের আসলে পর্যাপ্ত জায়গা এখানে নাই। তো প্রথমে আমি চাইবো যে রাজশাহীর জন্য কর্মসংস্থানের একটা জায়গা তৈরি করা, পাশাপাশি উদ্যোক্তা তৈরি করা। আমরা যে শুধুমাত্র চাকরির উপর ডিপেন্ড থাকলে আমাদের হবে না, আমাদেরকে নিজেদের উদ্যোগে কিছু করতে হবে। উদ্যোক্তা তৈরির একটা সুযোগ তৈরি করা এখানে। সেক্ষেত্রে যদি ছোট ছোট লোন বা যেভাবে তাদেরকে সহযোগিতা করা যায় প্রশিক্ষণ বা অর্থনৈতিকভাবে, সেটা সুযোগ তৈরি করা। দ্বিতীয়ত হচ্ছে রাজশাহী হচ্ছে দেখা যাচ্ছে এখানে বরেন্দ্র অঞ্চল, এখানে পানির খুব সমস্যা। আমাদের কৃষকরা আসলে পানির অভাবে তাদের ফসল ফলাতে খুব সমস্যা হয়। বিগত সময়ে আমরা দেখেছি যে পানি না পেয়ে কৃষকদের আত্মহত্যার মতো ঘটনাও এখানে ঘটেছে। তো কৃষকরা যেন পর্যাপ্ত পানি পায় সেচের জন্য, সেই সুযোগটা তৈরি করা। আর তৃতীয়ত এখানে আরেকটা যেটা হচ্ছে যে রাজশাহী হচ্ছে পরিষ্কার, মানে গ্রিন সিটি ক্লিন সিটি বলা হয়, কিন্তু বর্তমানে রাস্তায় বেরোলে দেখা যায় এত বেশি জ্যাম, যেটা হচ্ছে অটোরিকশা বা রিক্সার জন্য। তো আমি মনে করি এর পিছনে কর্মসংস্থানের একটা অনেক বড় ঘাটতি আছে, বিধায় কিন্তু মানুষ এই অটোরিকশা বা রিক্সাগুলো নিয়ে বের হচ্ছে। তো তাদেরকে যে তাদের যোগ্যতা অনুসারে তারা যাতে কাজ করতে পারে, সেই জায়গাটা তৈরি করে রাজশাহীকেই পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে তাদের যেন সুনামটা অর্জন, মানে ধরে রাখতে পারে, সেই জায়গাটা তৈরি করা। অর্থাৎ ম্যান পাওয়ারের প্রপার ইউজটা আপনি আসলে করতে চান। আপনাকে যদি ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হয়, আপনি এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা পরিবর্তন করতে চাইবেন? ধন্যবাদ। আমি 1 নম্বরে কর্মসংস্থান, কিছু কলকারখানা এটা খোলার ব্যবস্থা করে ফেলবো আর কি। দ্বিতীয়ত আমরা মেয়েরা যেন রাত 2টা হোক 3টা হোক নিজেদের প্রয়োজনীয় ইমার্জেন্সি কাজে যেন বাইরে যেতে পারে, নিরাপত্তা যেন থাকে। তৃতীয়ত সিঙ্গেল মাদার যারা আছে তাদের জন্য একটা ফান্ডের ব্যবস্থা করব। 3টা পরিবর্তনের কথা আপনি বলেছেন এবং একদম স্পেসিফিক 3টা পরিবর্তন। থ্যাংক ইউ সো মাচ আপনার মতামতের জন্য। একটু আপনার কাছে আসতে চাইবো, আপনাকে যদি ক্ষমতার আসনে বসিয়ে দেওয়া হয়, এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা পরিবর্তন আপনি করতে চান? যে কোনো রাষ্ট্রে আসলে সকলকে যদি একসাথে নিয়ে চলা যায় তাহলে সেই রাষ্ট্রটি অবশ্যই সুন্দর হবে। সেই জায়গা থেকে আমি একজন আদিবাসী হিসেবে চাই যে আসলে আদিবাসী নামক যে জনগণ, সাধারণ জনগণ রয়েছে, তাদেরকে যেন স্বীকৃতিটা দেওয়া হয়। কারণ আসলে একটা মানুষের যদি শেকড়ই না থাকে, সে আসলে সকলের অগোচরে চলে যায়, তাকে কেউ জানতে পারে না, তাকে কেউ চিনতে পারে না। তাহলে আমি মানে প্রথমত চাই অন্ততপক্ষে আদিবাসী হিসেবে যে মানুষগুলো রয়েছে তারা যেন সকলের সামনে আসে, সকলে যেন তাদেরকে জানতে পারে, তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে এবং সকলের মাঝে তারা যেন সকলের মতো করে বিচরণ করতে পারে। দ্বিতীয়ত আমি চাই যে আদিবাসী হিসেবে রাজশাহীর গোদাগাড়ি অঞ্চলে আমরা বেশিরভাগ আদিবাসী আসলে কৃষি নির্ভর। তাহলে সেই জায়গা থেকে চাইবো যেন কৃষকদের উপর আসলে জোরালো একটা দৃষ্টি দিতে, যেন কৃষি মানে সেখান থেকে যেহেতু আমাদের আহার আসছে, তাহলে সেই জায়গাতে যেন কৃষকেরা যেন ন্যায্য মূল্য পায়। তারা অনেক কষ্ট করে আসলে উপার্জন করছে, কিন্তু হয় কি বাজারে আস্তে আস্তে তারা ন্যায্য মূল্যটা পাচ্ছে না। তারা ঠিকই কষ্ট করছে, কিন্তু কষ্টের সে দামটা তাদের জায়গায় গিয়ে মেলছে না। তাহলে সেই জায়গাতেই যেন আমি দৃষ্টি দিতে পারি যে এরকম একটা সুন্দর একটা পরিবেশ চাই। আর শেষে চাইবো নারী হিসেবে যেন নিশ্চিন্তে নিরাপদে সবসময় বসবাস করতে পারি এই দেশে। আপনি স্বীকৃতির কথা বলেছেন, নিরাপত্তার কথা বলেছেন, কর্মসংস্থানের কথা বলেছেন। আপনার কাছে জানতে চাইবো, আপনাকে যদি ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হয়, আপনি এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা পরিবর্তন করবেন? প্রথমেই আমি শিক্ষিত সমাজ চাই। কারণ শিক্ষিত সমাজ থাকলে সবাই পড়াশোনার করতে পারলে নিজেরা চাকরিজীবী হতে পারবে, নিজের ইনকাম নিজে করতে পারলে মানে পরিবারে অভাব দেখা দিবে না, নিজের কর্ম নিজে করতে পারলে, এইটা চাই। দ্বিতীয়ত পরিবেশ সুন্দর করতে চাই, যেমন নেশাগ্রস্ত মাদক এগুলো দূর করতে চাই। আর পরিবেশের এটার ক্ষেত্রে এটাও বোঝাই যে লিফট তারপরে র্যালিং, এগুলো যেন সব কিছু রাস্তাঘাট, ইউনিয়ন পরিষদ, উপজেলা সবটাতেই যেন এগুলো থাকে, সেটার ব্যবস্থা।
কারণ হচ্ছে পরিবেশ যদি সুন্দর না থাকে তাহলে চলার ক্ষেত্রে আমরা আটকে গেলে সেখানে আমরা হচ্ছে স্বাধীন মানুষ বলে মনে করতে পারবো না। জি। এটা আর আরেকটা হলো যে যদি মানুষের হচ্ছে চাহিদা, মানে নিজের কথা ভাবলেই হবে না। আমি যদি একটা আসনে থাকি তাহলে সবার কথা ভাবতে হবে, সব জেলার কথা ভাবতে হবে, সব ধর্মের মানুষের কথা ভাবতে হবে। তো এটা নিশ্চিত করব যে যেই যার ধর্মে আছে, যেই যেখানেই আছে তার সেখানে যেন শান্তিতে বাস করতে পারে, সেই জিনিসটা হচ্ছে ঠিক রাখবো। আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা লাস্টে বলেছেন। আপা, আপনারা যদি ক্ষমতা দিয়ে দেওয়া হয়, ক্ষমতার চেয়ারে যদি বসেন, এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা পরিবর্তন করতে চাইবেন? ক্ষমতার চেয়ারটা যদি আমি পাই, আমি ধরেন পাইয়েই গেছি, তাহলে আমি বলবো যে আমি সবার পাশে, আমি যেরকম মানুষ আমি সবার পাশে যেন আমি এইভাবে দাঁড়াতে পারি। আর এইভাবে যেন আমি তাদেরকে দেখতে পারি যেন আমাকে তারা দিয়েছে, তাকে আমি বুঝতে পারছি, তাদের সবার পাশে যেন আমি দাঁড়াতে পারি, তাদের সব আবেদন আহার সব যেন আমি পূরণ করতে পারি, যে তারা যেন আমাকে বলতে পারে যে না, একজন মানুষ পেয়েছি, তাকেই আমাদের চলবে। এই যোগ্যতা নিয়ে আমি কথা বলবো। আর একটা বিষয় যে আপা একটু যুক্ত করি, সেটা হচ্ছে এই যে বড় পর্যায়ের কাছে যে আপনারা যাইতে পারেন না, আপনি যখন বড় পর্যায়ে যাবেন, যারা আপনার অধীনস্থ থাকবে তারা যেন আপনার কাছে আসতে পারে, এর জন্য কি করবেন? যারা জন্য আমার কাছে আসতে পারে তাদের জন্য আমি এটাই করব যে আমি যেরকম হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, তাদেরকে যেন আমি ওই জিনিসটা ঘুরাই না দিতে পারি। আমি যেরকম মানুষের দুয়ারে ঘুরেছি, তাদেরকে যেন ঘুরতে না হয়, সেই কাজটা আমি আগে করব। দর্শক, রাজশাহী অঞ্চলের আমরা বিভিন্ন শ্রেণী পেশার নারী ভোটারদের সঙ্গে আজকে কথা বলছি এবং তারা প্রত্যেকেই আসন্ন নির্বাচন নিয়ে প্রত্যাশা তো করেছেন, সেই সঙ্গে সঙ্গে এই অঞ্চলের ক্রাইসিসের পরিপ্রেক্ষিতে তারা এই অঞ্চলের জন্য কি করতে চান, তাদের স্বপ্নের জায়গাটা কি, তারা যদি কোনোদিন ক্ষমতার আসন পেয়ে যান তাহলে কি পলিসি মেক করতে চান, সে ব্যাপার নিয়ে তারা কথা বলেছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের কাছ থেকে আরও কথা শুনতে চাই। আমরা শুনতে চাই যে ঠিক এই মুহূর্তে আমাদের দেশটা সংসদ নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত আছে। তার আগে ছোট্ট আরও একটা বিরতির সময় হয়েছে। দর্শক, ছোট্ট আরও একটা বিরতি নিয়ে ফিরছি। হার ভোটের আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন। হার ভোটের আজকের আয়োজনে যমুনা টেলিভিশন আছে রাজশাহীতে। আমরা কথা বলছিলাম রাজশাহীর বিভিন্ন শ্রেণী পেশার নারী ভোটারদের সঙ্গে। একটা কমন প্রশ্ন আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পারি কিংবা খুব অবজার্ভ করি, সেটা হচ্ছে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে অনেকের মধ্যেও এখনও কনফিউশন বিরাজ করছে। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ভোট কি আসলেই হবে কি না, ভোটের পরিবেশটা কেমন আছে। অনেকে এই প্রয়োজনীয়তার কথাটাও জানান আমাদেরকে যে কেন বাংলাদেশে এই মুহূর্তে সংসদ নির্বাচনটা প্রয়োজন। রাজশাহী অঞ্চলের যে নারী ভোটারদের সঙ্গে কথা বলছি, একটু তাদের কাছ থেকে জানতে চাইবো তারা কি মনে করছেন এই ব্যাপারটা নিয়ে। আপা, আপনাকে দিয়ে যদি শুরু করি আমি এই জায়গাটাতে, সেটা হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে দেশে এই মুহূর্তে ভোটের পরিবেশ আছে কি না, কতটুকু প্রস্তুত, আর কেন দরকার ভোট হওয়াটা? ভোটের প্রস্তুতিটা অনেক ভালোই চলতেছে, চোখে দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি ভোটটা হওয়ার দরকার, ভোটটা হবে। আর সরকারের দরকার আছে। এইভাবে বাংলাদেশটা চলছে না, কোনো কিছুর দাম কমছে না, সব কিছুর দাম বাড়াই দিচ্ছে, আমরা কিনতে পারছি না, খাইতে পারছি না। মানে ভোটটা সরকার, অনেকে বলছে যে সরকার হলে পরে সব কিছুটি নিমন্ত্রণ আসবে। তা ওটাই আশা করে আছি যে হ্যাঁ, সরকার নাই, কোনো জায়গাতে কাজের জন্য গেলে পরে হচ্ছে না, যে সরকার নাই, কোনো গুরুত্ব দিচ্ছে না, কোনো অবহেলা করছে না। মানে এই জিনিসটা আমরা চাচ্ছি যে সরকারটা হলে পরে আমাদের জন্য একটু সুবিধা হবে। আপনি বলতেছেন যে ভোটের পরিবেশটাও আছে এবং সেই সাথে কেন সরকার দরকার। আপা, আপনার কাছে কি মনে হয় যে বর্তমানে বাংলাদেশ নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত আছে, আর নির্বাচনটা আসলে কেন দরকার এই মুহূর্তে? আমি এবার প্রথম ভোটার, তো আমি একেবারেও দেখিনি যে সুষ্ঠুভাবে ভোট হয়েছে। তো আমি চাই যে অবশ্যই সুষ্ঠুভাবে ভোট হোক, ঝগড়া ঝামেলা অশান্তি না হয়ে। কারণ একজন নেত্রী খুব প্রয়োজন, নেত্রী হোক বা নেতা হোক, যে খুব প্রয়োজন যে দেশটাকে শাসন করবে, সুশিক্ষায় শিক্ষিত করবে, ভালোভাবে নির্বাচনটা নিয়ে যাবে। কিন্তু বিষয় হলো যে আমরা কাকে ভোট দিব, কারণ আমাদের সুবিধা অসুবিধাগুলো সে পূরণ করবে কি না, বা তাই সে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা সব আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে যে সব ঠিক করবে, যে আমরা যেগুলো আশা করছি যে ভালো পরিবেশ তৈরি করবে, ভালো র্যালিং করবে, সেই তো এগুলো দেখা যাচ্ছে ভোট দেওয়ার পরে তিনি করছে না। তার জন্য আমরা কি ব্যবস্থা নিব এটার জন্য, এটাই। আর দ্বিতীয়ত হলো যে ভোট
আশা করি যে যিনি আসবে অবশ্যই তিনি আমাদের হচ্ছে সমাজটাকে সুন্দর করবে। আর সবার হচ্ছে মনস্কামনা পূরণ করা সম্ভব না, তারপরেও যতটা পারবে করে থাকবে। এফোর্ট দেওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের জন্য কতখানি প্রস্তুত আছে এবং কেন ইলেকশন দরকার এই মুহূর্তে? ধন্যবাদ। আসলে ইলেকশনটা দরকার এই জন্যই যে যে কোনো জায়গায় আসলে একজন গার্জিয়ান দরকার। একজন গার্জিয়ান থাকলে উনি আসলে একটি নীতিমালায় সবাইকে নিয়ে যাবেন যে এইভাবে চললে ভালো হবে, এইভাবে চললে খারাপ হবে। এই জন্য আমার মনে হয় যে আসলে ইলেকশনটা দরকার। আর কতটুকু প্রস্তুত আছে, কতটুকু নিরাপদ বোধ করছেন যে ভোট দিতে যেতে পারবেন? নিরাপত্তার কথা যদি বলি তাহলে সেটা তো বলবো যে আসলে শঙ্কায় থাকি, কারণ ভোট কেন্দ্রে আমরা যেরকম হরহামেশাই দেখে থাকি যে আপত্তিকর ঘটনা আসলে ঘটতেই পারে, সেই নিয়ে আসলে শঙ্কায় তো সবসময়ই থাকি, কিন্তু চাইবো যেন আসলে নিরাপদভাবেই যেন আসলে ইলেকশনটা হয়। প্রত্যাশার জায়গাটা নিরাপত্তার ব্যাপারে অবশ্যই আছে। ম্যাম, জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় যে কতটুকু প্রস্তুত আসলে বাংলাদেশ এই মুহূর্তে ভোটের জন্য, নির্বাচনের জন্য? আপনি একটা ক্রাইসিসের কথা কিন্তু বলেছেন, পরিবহন না থাকলে আপনি ভোট দিতে চাইবেন না, অর্থাৎ এই যে প্রস্তুতির ঘাটতির জায়গাটা আপনি কিন্তু আইডেন্টিফাই করে দেখিয়েছেন। আপনার কাছে সেটা কি মনে হয়, কতটুকু প্রস্তুত, আর নির্বাচন এই মুহূর্তে কেন দরকার? নির্বাচন দরকার মানে প্রত্যেক বাড়িতে যেমন একজন গৃহকর্তা থাকে, জি, গৃহকর্তাই সব কিছু কন্ট্রোল করেন। গৃহকর্তার অবর্তমানে দেখা যায় সেখানে একটা মানে দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সেটা সামাল দেওয়ার কেউ নাই। দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু যদি গৃহকর্তা থাকতেন তাহলে তার একটা মতামত থাকতো, সুস্থ মতামত থাকতো, সেই মতামতের উপর সবাই নির্ভর করতে পারতো। ঠিক আমাদের দেশটাও একটা গৃহের মতো, সেখানে অবশ্যই একজন গৃহকর্তা লাগবে। আমরা সবাই এখানে নিয়ম একটু আলাদা, যে সবাই সম্মিলিতভাবে আমরা একমত হয়ে একটা গৃহকর্তা নিয়োগ করেছি। এখন এই গৃহকর্তা কেমন হবে সেটা পরবর্তী কথা। আমরা তো দেখেছি সবাই বেশিরভাগই ফাঁকি দিয়েছে। আর পদে বসে কেমন করে টাকা ইনকাম করব, যেভাবেই হোক, এদিক দিয়ে হোক ওদিক দিয়ে হোক। আমি তো প্রশাসনের খুব কাছাকাছির লোক ছিলাম, তো আমি এটাকে খুব ঘৃণা করি। তা হালাল রুজি অর্জন করতে চায় কি না চায় মানুষ আমি জানি না, আর সেটা তাদের ভিতরে কতটুকু কাঁচা। একটা গরিব মানুষ ভিটামাটি বিক্রি করে একটা সন্তানের চাকরির জন্য নিয়ে চলে আসলো টাকা, ওই টাকাটা আমি নিয়ে নিলাম। এটা একটা। তো সবচেয়ে বড় কথা, যিনি আসবেন তিনি যেন পুত পবিত্র হয়ে এবং মহান আল্লাহ তাআলার কাছে উনি স্বীকার করে এসছেন যে আমি এই দেশকে দেখে রাখবো, সেটা যেন উনি পালন করেন। আর যারা ভোটার তাদের নিরাপত্তা, তাদের সম্মান, তাদেরকে দেখভাল করা সব কিছু দায়িত্ব তার। এইটুকু। আর কতটুকু প্রস্তুত এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচন? আমার ঠিক, আমিও শঙ্কায় আছি কতটুকু প্রস্তুত। কিন্তু আমাদের ডক্টর ইউনূস সাহেব তো একটাই কথা বলেন, ওই দিনই ভোট হবে, ওই দিনই ভোট হবে। এখন ওই দিনই ভোট হবে, হ্যাঁ হবে, তাহলে কি হবে সেটাও একটা চিন্তা। তখন ওই চিন্তা ছেড়ে দিয়েছি। শুধু চাই এই দেশবাসী ভালো থাকুক, সুস্থ থাকুক এবং শান্তিতে থাকুক। আর এই রকম চারিদিকে মারপিট, প্রত্যেক দিন হত্যা, প্রত্যেক দিন আঘাত, প্রত্যেক দিন চুরি ডাকাতি, এগুলো থেকে যেন আমরা মুক্তি পাই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব মূল্যবান কিছু কথা বলেছেন। আমার কাছে মনে হয় যে পলিসি মেকিংয়ে যারাই আসবেন না কেন, যেই আসবেন না কেন এই অঞ্চলে, অবশ্যই আপনাদের কাছ থেকে যদি গাইডেন্স পান তাদের কাজটা অনেক বেশি মাত্রায় সহজ হয়ে যাওয়ার কথা। আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনের জন্য এই মুহূর্তে বাংলাদেশকে কতখানি প্রস্তুত মনে হচ্ছে আপনার কাছে, মানে কতটুকু নিরাপদ বোধ করছেন ভোট দিতে যাওয়ার জন্য, আর কেন নির্বাচনটা প্রয়োজন এই মুহূর্তে? কতটা পরিবেশ তৈরি হয়েছে সেটা আমার কাছেও একটা প্রশ্ন। নির্বাচন কমিশনার সাহেব তো ডেট ঘোষণা করেছেন, আমরা সবাই আশাবাদী সেই দিন ভোট হবে। ভোট হবে না এটা আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে যে ভোটটা হবে, কিন্তু কতটুকু নিরপেক্ষভাবে সুশৃঙ্খল পরিবেশে হবে সেটা একটা প্রশ্ন। আর যেটা বললেন যে মানে দলীয় সরকার প্রয়োজন কেন, নির্বাচনটা প্রয়োজন কেন, ওই যে আমার সংসার আর একজন চালাচ্ছে এরকম একটা অবস্থা হয়েছে। তো যদি একটা দলীয় সরকার আসে তাহলে হয়তোবা দেশের কিছুটা পরিবর্তন আসবে। আমরা তো অবশ্যই চাইবো যে পজিটিভ পরিবর্তনগুলো আসুক।
এই যে মব ভায়োলেন্সের কথা বলছিলেন, আমার জি। মনে হয় যে দলীয় সরকার আসলে অনেকটা সেটাও কমে যেতে পারে। এখন আমাদের অবস্থা হয়েছে যে আমরা সবাই রাজা অবস্থা। তো একটা দলীয় সরকার যখন আসবে তখন এই জিনিসটার উন্নতি হবে, আরও আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে, তাদের নিজস্ব একটা ম্যাপ আছে, পরিকল্পনা আছে, সেই হিসেবে হয়তো বা দেশটা পরিচালিত হবে। তো একজন নাগরিক হিসেবে আমি চাই যে দেশের মঙ্গল চাই, দেশের উন্নতি হোক। তো যেই দলীয় সরকার আসলে যদি সেটা সম্ভব হয় তো সেটাই হোক, ভোটটা হোক, আমরা একটা দলীয় সরকারের অধীনে আসি, আমাদের দেশটা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত হোক, দেশের উন্নতি হোক। পূর্ণ আপা, এই মুহূর্তে ভোটের পরিবেশ কেমন আছে সেটা নিয়ে বলবেন, একটু নিরপেক্ষ জায়গা থেকে বলবেন আপনি, সেটাই আপনি বলছেন এতক্ষণ ধরে। আর একটা জায়গা সেটা হচ্ছে, কেন আপনার কাছে মনে হয় যে আসলে গণতান্ত্রিক সরকারটা প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশে? আসলে অভিভাবক ছাড়া সংসদ চলতে পারে না, অভিভাবক ছাড়া একটা ডিপার্টমেন্ট চলতে পারে না, অভিভাবক ছাড়া একটা দেশ চলতে পারে না। এই দেশে আমরা এখন আসলে নিজে নিজে রাজা মনে করছি, তো আসলে একটা রাজার দরকার। তো নির্বাচন আমি এখন পর্যন্ত মনে করছি যে একটা ভালো নির্বাচন হতে পারে এবং হবে। কি হবে না এটা পরের কথা, কিন্তু আমরা মনে করছি নির্বাচনের প্রস্তুতি খুব ভালো চলছে এবং আগামীতে ভালো একটা নির্বাচন হবে, গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন হবে এবং এখানে আমরা সবাই ভোট দিতে যাব এবং অন্যকে উৎসাহ করব ভোট দিতে যাওয়ার জন্য। কারণ একজন অভিভাবক ছাড়া তো দেশ চলতে পারে না, আর এই দেশ চালাতে গেলে একজন আমাদের অভিভাবক দরকার। আমাদের নিজেদের ভোট দিয়ে আমাদের নিজেদের পছন্দের মানুষকে আমরা এই দেশের রাজা বানাবো। আর একজন রাজাকে যখন ভোট দিয়ে তাকে সরকার তৈরি করা হবে, তখন সরকারেরও আমাদের প্রতি অনেক দায়িত্ব থাকবে এবং উনি নিশ্চয়ই আমাদের এই দেশ, এই মানুষ এবং এই জনগণকে নিয়ে অনেক ভাববে এবং ভালো কিছু করবে, এটা আমরা আশা করছি। আপনি কথা বলছেন, জি, অসংখ্য ধন্যবাদ আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ এই মুহূর্তে নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত আছে, কতটুকু নিরাপদ অনুভব করছেন বা বোধ করছেন যে ভোট দিতে যেতে পারবেন? আর দ্বিতীয়ত হচ্ছে যে কেন এই মুহূর্তে নির্বাচনটা দরকার বাংলাদেশে? আচ্ছা, বাংলাদেশে বর্তমানে যদি বলি যে কতটুকু নির্বাচনের জন্য প্রস্তুত, তাহলে পুরোপুরি নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে আমি মনে করি। কারণ নির্বাচনের জন্য প্রস্তুত হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো থাকার প্রয়োজন, সেটা কিন্তু পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি না। তো তারপরেও আমি প্রত্যাশা করি যে ভোট হবে এবং যে সময় দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট সময়ে ভোট হবে। তবে নিরাপত্তার বিষয়টা অবশ্যই নিশ্চিত করতে হবে, কারণ যাতে যারা নাগরিক আছেন, ভোটার আছেন, তারা যেন নির্বিঘ্নে এবং নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই বিষয়টা অবশ্যই নিশ্চিত করতে হবে, নিরাপত্তার বিষয়টা। আর বর্তমানে বাংলাদেশে একজন নির্বাচিত সরকার খুবই প্রয়োজন, কারণ আসলে অভিভাবক সবাই যেটা বলতেছিলেন যে অভিভাবকহীন আসলে কোনো কিছুই বেশি দিন এভাবে চলতে পারে না বা কার্যকারিতাগুলোও এভাবে থাকে না। তো প্রশাসনিক কাঠামোকে যদি আমরা সক্রিয় রাখতে চাই, তাহলে একজন নির্বাচিত সরকার খুবই প্রয়োজন বলে আমি মনে করি। প্রশাসনিক কাঠামোকে সচল রাখার কথা আপনি বলছেন। আপা, আপনার কাছে কি মনে হয় যে কতটুকু নিরাপদ বোধ করছেন যে ভোট দিতে পারবেন? আর কেন এই মুহূর্তে নির্বাচিত সরকার দরকার বাংলাদেশে? একটা দেশে যদি একজন একজন রাজা না থাকে, তাহলে আমরা প্রজায় দেখা যাচ্ছে প্রচুর গণ্ডগোল, মারামারি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ ইত্যাদি অনেক কিছু হয়ে যাচ্ছে। একটা যদি নির্বাচিত রাজা থাকে, তাহলে দেখা যাচ্ছে সেই সব কিছুগুলো মেনটেন করতে, তার জন্য এই জন্য আমাদের খুবই খুবই খুবইভাবে একদম অতিরিক্তভাবে প্রয়োজন হয়ে পড়েছে একজন রাজার, একজন সরকারের। নাতে বিগত আরও হয়তো আমরা কত ক্ষতিগ্রস্ত বা জানি না, অলরেডি অনেক চলছে আমাদের। যত তাড়াতাড়ি নির্বাচন হয় ততই আমাদের জন্য মঙ্গল, আমাদের জন্য বেটার, ভালো। এখন যে আসুক, যে আসবে, সেই যেন আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে পারে, আমাদের দেশটাকে উন্নত করতে পারে। আমাদের দেশের জনগণরা কী চায় সেটা যেন তাদের নজরে থাকে, খেয়ালে থাকে। ভোট অবশ্যই হবে ইনশাল্লাহ, দোয়া করি যেন ভোটটা ভালোভাবে হয়। আমরা একটা নির্বাচিত সরকার চাই এবং ভালো চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যমুনা টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আমি খুব অভিভূত হয়েছি যে আপনারা প্রত্যেকেই রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে ভাবেন এবং সেই সঙ্গে এই অঞ্চলের ক্রাইসিস নিয়েও কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা করে।
দর্শক, এই অঞ্চলের ক্রাইসিস নিয়ে আমরা কথা বলছিলাম। রাজশাহী অঞ্চলের নারী ভোটাররা যারা আছেন তারা তাদের প্রেক্ষাপট বিবেচনা করে তারা সেই ক্রাইসিসগুলো নিয়ে আলোচনা করেছেন। তবে একটা জায়গায় এসে সবাই একমত পোষণ করেছেন, তা হচ্ছে আমাদের গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, প্রশাসনিক কাঠামোটাকে সচল রাখার জন্য এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনটা অতীব প্রয়োজন, এবং সেই জায়গাটায় প্রত্যেকে একাত্মতা পোষণ করেছেন। দর্শক, আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন কোনো জেলায়, নতুন কোনো মানুষের সঙ্গে। সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি নিরাপদে থাকবেন।